আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, অতি সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী জনাব নরেন্দ্র মোদী তিনি ভারতের যে পশ্চিমবঙ্গ, তার রাজধানী কলকাতা, তার আশেপাশের যে নাসিরনগর এলাকা রয়েছেন, সেই নাসিরনগর এলাকার একটি নির্বাচনী জনসভাতে বক্তব্য দিয়েছেন। এবং সেই বক্তব্যে তিনি যেভাবে বাঙালির বিরুদ্ধে, বাংলা ভাষার বিরুদ্ধে এবং বাংলা দেশের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন, আপাত দৃষ্টিতে এটি তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জির বিরুদ্ধে তার যে একটি রাজনৈতিক স্ট্যান্ড সেটা মনে হলেও একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে ভারতের যে কেন্দ্রীয় সরকার, সেই কেন্দ্রীয় সরকারের মনোভাব বাংলাদেশের ব্যাপারে কতটা জঘন্য, কতটা ধ্বংসাত্মক এবং কতটা নির্মম এবং নিষ্ঠুর, সেটি তার সেই বক্তব্যে ফুটে উঠেছে। আমি জনাব নরেন্দ্র মোদীর সেই ভাষণটি নিয়ে অনেক চিন্তা ভাবনা করেছি এবং সেই ভাষণের প্রতিক্রিয়াতে তৃণমূল কংগ্রেসের সভানেত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য শুনেছি। সেই বিষয়গুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। আপনারা জানেন যে আসাম, সেখানে আসাম এবং ত্রিপুরা, এখানে নরেন্দ্র মোদীর যে রাজনৈতিক দল বিজেপি, তারা সেখানে অতীতের যে কোনো সময় আসছে ভালো করেছে, অর্থাৎ সেখানে বিজেপির শাসন চালু হয়েছে। কিন্তু স্বাধীন ভারতের রাজনীতিতে সবসময় বাংলা মানে পশ্চিমবঙ্গ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পশ্চিমবঙ্গের কারণে যাকে বলা হয় পুরো রাজনীতি বারবারই উলটপালট হয়েছে। কখনো যাকে বলা হয় রাজনীতিবিদদের দ্বারা, কখনো শিল্প সাহিত্যিক কবিদের দ্বারা, কখনো ব্যবসায়ীদের দ্বারা পশ্চিমবঙ্গ পুরো ভারতবর্ষের রাজনীতি নিয়ন্ত্রণ করেছে। একসময় ডাক্তার বিধানচন্দ্র রায়, জ্যোতি বসু, এরপরে তারও আগে মাওলানা আবুল কালাম আজাদ, হুমায়ুন কবির, এরপরে সর্বশেষ যে রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখার্জি, এই সমস্ত দিকপাল ছাড়াও শরৎ বসু, তারপর বাংলার বাঘ আশুতোষ মুখার্জি, শ্যামাপ্রসাদ মুখার্জি, অসংখ্য লোক মানে যারা সর্বভারতীয় রাজনীতিতে এতটা দিকপাল হয়ে আছেন যে তাদের সমপর্যায়ের রাজনীতিবিদ আসলে তৈরি হয়নি। কবি, সাহিত্যিক, সব ক্ষেত্রে মানে আমরা যেমন আমাদের বাংলাদেশে যেমন জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের, ভারতের জাতীয় সঙ্গীত তো রবীন্দ্রনাথের, বাড়ি কোথায়? এই কলকাতাতে। আবার তিনি বিয়ে করেছেন কোথায়? যশোরে, আমাদের এই জায়গাতে। তো ভারতের যারা রাজনীতি করেছেন প্রথম থেকেই তারা বাংলাকে সবসময় ভয় পেয়েছেন। অর্থাৎ বাংলা যখন একত্র থেকে গেছে তার সঙ্গে সঙ্গে বিহার এবং উড়িষ্যা অটোমেটিক চলে এসেছে। আসাম এবং ত্রিপুরা সেখানে বাংলার করদ রাজ্যে পরিণত হয়েছে। তো এখন একটু ম্যাপের দিকে তাকান তো, যে বাংলাদেশের ভূখণ্ড, তার সঙ্গে পশ্চিমবঙ্গ, বিহার, তারপরে আসাম, উড়িষ্যা, এই যে অঞ্চলটি হাজার হাজার বছর ধরে একত্রে ছিল এবং এই অঞ্চলটি দিল্লির মানে এখানে যত বেশি ঐক্যবদ্ধ হয়েছে দিল্লির সিংহাসন তারা নিয়ন্ত্রণ করেছে। সেটা পালদের আমল বলেন, সেনদের আমল বলেন, শশাঙ্কের জমানা বলেন, হর্ষবর্ধনের জমানা বলেন, সব সময়টাতে এমনকি বাংলা, বিহার, উড়িষ্যা সেই মুর্শিদ কুলি খান থেকে নবাব সিরাজউদ্দৌলা পর্যন্ত এই পুরো সময়টি বাংলা থেকে দিল্লি নিয়ন্ত্রিত হয়েছে। এমনকি ভারত ইংরেজ শাসনের যে বুনিয়াদ কোত্থেকে হয়েছে? এই বাংলা থেকে। তারাই বাংলা, বিহার, উড়িষ্যা নবাবকে পরাজিত করে এই প্রথম কলকাতাতে তাদের রাজধানী স্থাপন করেছে এবং একেবারে শেষ 1905 সন বা 11 সনের দিকে সেই তারা বঙ্গভঙ্গ করতে বাধ্য হয়েছে। এর কারণ হলো তারা দেখলো যে এই বাংলাই তাদের যাকে বলা হয় মানে পতনের মূল কারণ। মমতা ব্যানার্জি তার বক্তব্যে বলেছিলেন যে এই বাংলা সম্পর্কে ইংরেজদের যে ভয় ছিল, পুরো ইংরেজ জমানাতে তারা মোট 7 লক্ষ কয়েদিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে তারা নির্বাসিত করেছিল এবং তার টোটাল লিস্ট
মমতা ব্যানার্জি সেখান থেকে নিয়ে এসেছে। ভারতবর্ষের অন্য কোনো জায়গা থেকে এর কাছাকাছি মানে যত লোক আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে নির্বাসিত হয়েছিলেন তার 90% বাংলার আর 10% মাত্র পাঞ্জাবের। এই যে বিপ্লবী, এই বিপ্লবীদের কারণে কি হলো, ইংরেজরা বাংলাকে দুই ভাগে বিভক্ত করেছে আর তারা পাঞ্জাবকে দুই ভাগে বিভক্ত করেছে, পূর্ব পাঞ্জাব, পশ্চিম পাঞ্জাব। পাকিস্তানে যেমন একটা পাঞ্জাব আছে, আবার ভারতের একটা পাঞ্জাব আছে। ফলে এই দুটো পাঞ্জাব যখন একত্র থেকেছে তখন তারাও দিল্লিকে ডমিনেট করেছে, কিন্তু বাংলার মতো এতটা করতে পারেনি কখনো। এই জন্য সেই আকবরের জমানাতে, তার আগে সুলতানি জমানাতে, মানে সেই কুতুবুদ্দিন আইবেক থেকে শুরু করে মুঘলদের আসার পূর্ব পর্যন্ত যে জমানাটা, সেই প্রায় 400 বছর, এটিকে সুলতানি জমানা বলা হয়। এই সুলতানি জমানাতেও এই বাংলাকে মানে দিল্লির যারা প্রভু ছিলেন তারা এই বাংলাকে খণ্ড বিখণ্ড করে দিয়েছেন। কখনো তারা 12 ভূঁইয়া বানিয়েছেন, কখনো বাংলা বিহার উড়িষ্যা করেছেন, কখনো ঢাকা থেকে মুর্শিদাবাদে নিয়ে গেছেন, সব এলোমেলো করে দিয়েছেন। আর সর্বশেষ যেটা যাকে বলা হয় যে ইংরেজরা যেটা করেছে সেটার উপর কিন্তু ভারত আছে। এখন ভারত কিন্তু বাংলাদেশটা দখল করতে চাচ্ছে না, কেননা ভারত যদি বাংলাদেশ দখল করতে চাইতো 71 সনে কিন্তু তারা সেটা করতে পারতো উইদিন 1 মিনিট। এটা কোনো ব্যাপারই ছিল না। 16 ডিসেম্বরে তারা সেটা করে নিতে পারতো, একীভূত করে নিতে পারতো। টু শব্দ, আমরা যেখানে এখন একজন সার্জিস হাসনাতের ভয়ে সকাল বিকাল ফিট পড়ছি, আমরা এখন যেখানে জামাতের বা শিবিরের একজন লোক ধমক দিলে আমাদের কাপড় নষ্ট হয়ে যাচ্ছে, আমরা হা করে থাকছি। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস বা তার প্রেস সেক্রেটারি যদি আমাদের দিকে একটু হালকা করে চোখ মারে, জাস্ট একটা চোখ টিপ মারে, আমাদের জীবনে কিয়ামত ঘটে যাবে। এই হলো আমাদের সাহস শক্তি। এই একই অবস্থা আমরা শেখ হাসিনার জমানাতে